5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেটা আমরা মোটামুটি সবাই জানি। এই বিশ্ব পরিবেশ দিবস কেন পালন করা হয় এবং এই বিশ্ব পরিবেশ দিবসের পালনের উপকারিতাই বা কি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘ 1972 সনে প্রথম এই দিবস পালন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। 1974 সনে জাতিসংঘ থেকে এই বিশ্ব পরিবেশ দিবস পালন শুরু হয়। এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তৃত আলোচনা করব। আমি মানস, আমার সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা পরিবেশ প্রেমী মনোজ রায়। আপনাকে নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমে যেটা মনোজবাবু আপনার কাছ থেকে জানবো যে বিশ্ব পরিবেশ দিবস আমরা কেন পালন করি? দেখুন, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং পরিবেশগত যে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান, এই সমস্ত বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আচ্ছা, এই বছরে বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য কি? 2026 সাল অর্থাৎ এই বছর বিশ্ব পরিবেশ দিবস এর যে প্রতিপাদ্য, এটা হচ্ছে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করা বা বন্ধ করা। আচ্ছা, আমরা দেখি সমাজে বিভিন্নভাবেই পরিবেশ দূষিত হয়। সেই পরিবেশ দূষণের প্রধান যে কারণ সেটা কি কি হতে পারে? দেখুন, যে সমস্ত রাজ্যে যে শিল্প কারখানা রয়ে গেছে, তার বর্জ্য পদার্থগুলো সঠিকভাবে যে অপসারিত করা হয়, সঠিক জায়গায় এটা করা হয় না। তাছাড়া যে বন জঙ্গল উজাড় করে দেওয়া হয়, গাছপালা কাটা হয়, তাছাড়া যে বিভিন্ন যে প্লাস্টিক জাতীয় পদার্থ, এই সমস্তগুলাকে মানে বেনিয়মভাবে ফেলে রাখা হয়, এই সমস্ত কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। আচ্ছা, এই যে জলবায়ুর পরিবর্তন, অনেক সময় দেখা যায় যে পরিবেশ দূষিত হয়, সেই জলবায়ুর পরিবর্তন বলতে আমরা কি বুঝি? যে দীর্ঘমেয়াদী যে তাপমাত্রা পরিবর্তন, তাছাড়া ধরুন যে বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, প্রচণ্ড তাপ, আবহাওয়ার পরিবর্তন, এই সমস্ত কারণে যে ব্যাপারগুলো হয়, তার জন্য আমরা এটাকে বলি জলবায়ুর পরিবর্তন। আচ্ছা, এই যে আপনি বললেন আবহাওয়া, সেক্ষেত্রে আমরা একটা বিষয় অবশ্যই আমরা বলতে পারি যে বৈশ্বিক উষ্ণায়ন কতটা উদ্বেগজনক বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই যে বৈশ্বিক যে উষ্ণায়ন, এটা অবশ্যই একটা খুবই খারাপ বিষয়। এটা সমস্ত দিকে এটা একটা আন্তর্জাতিক বিষয়। এটা সমস্ত পৃথিবী জুড়ে যে উষ্ণায়নের জন্য যে মানে অনিয়ন্ত্রিত তাপ প্রবাহ, এর জন্য যে জলবায়ু পরিবর্তন সমস্ত কিছু হয়, হ্যাঁ, এর জন্য মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আচ্ছা, এই যে আরেকটা জিনিস যেটা মনোজবাবু আপনার থেকে জানবো, আমরা ইতিমধ্যেই আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা এখন নিত্যদিন প্রত্যেক দিনই আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী, আমরা প্লাস্টিকের জিনিস আমরা ব্যবহার করছি। যদিও প্রশাসনের তরফ থেকে মাঝে মধ্যেই রুটিন মাফিক মাঝে মধ্যেই এগুলি নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে। এই প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য কতটা ক্ষতিকর বলে আপনি মনে করেন? দেখুন, এই যে প্লাস্টিক, এই সমস্তগুলো যে জলে ফেলা, পুকুরে ফেলা হচ্ছে, নদীতে ফেলা হচ্ছে, জলাশয়ে ফেলা হচ্ছে, মাটিতে ফেলা হচ্ছে, এবং এর ফলে হয় কি, এর ফলে দেখা গেছে যে বিভিন্ন গাছ যদি লাগানো হয়, এগুলো গিয়ে তার শেকড়গুলো ঠিক জায়গা মতো পৌঁছতে পারে না। জলে ফেলা হলে মাছ গিয়ে সমস্যায় পড়ে যায়। মানে বিশেষ করে মাটি এবং জলাশয়ে যে এই সমস্ত প্লাস্টিকজাত পদার্থ ফেলা হয় এবং এগুলো যে পরিষ্কার করা হয় না, এর থেকে বড় ধরনের সমস্যা তৈরি হয়। এই যে প্রশাসনের তরফ থেকে প্রায় সময় বলা হয় যে একবার যে প্লাস্টিকগুলি ব্যবহার করা হয়, সেই প্লাস্টিক ব্যবহারগুলো বন্ধ করা উচিত, এবং বাজারেও আমরা দেখি প্রশাসনের তরফ থেকে প্রায় সময় অভিযান করা হয়। এবং এই প্লাস্টিকগুলি, একবার যে প্লাস্টিকগুলি ব্যবহৃত হয়, সেগুলি বন্ধ করা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? দেখুন, এটা প্রথম কথা হচ্ছে সরকারি নীতি। তবে সরকারি নীতির চেয়েও বিশেষ হচ্ছে সচেতনতা, মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি করতে হবে, এটা হচ্ছে প্রথম। 2 নাম্বার হচ্ছে সরকারি নীতি, এবং হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য পদার্থ তৈরি করতে হবে, যাতে মানুষ প্লাস্টিক ব্যবহার নিজের থেকেই না করে। তাহলে কি আপনি মনে করছেন যে আমাদের সমাজে এই প্লাস্টিক ব্যবহার, মানে
ব্যবহারে সচেতনতা অনেকটা কম আছে? অবশ্যই কম আছে। সবচেয়ে প্রথমে হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং সেই সচেতনতাটা বৃদ্ধি করতে হবে প্রতিটা বিদ্যালয়ে। কারণ বিদ্যালয়ে যে আজকে যে ছোট বাচ্চারা আছে তারা আগামী দিনে ভবিষ্যতের নাগরিক, এবং সেই বাচ্চারা বাড়ির মা বাবাকে, বিশেষ করে বাবাকে বাধা দেবে যে এটা তুমি ব্যবহার করবে না, এতে আমাদের ভবিষ্যতে ক্ষতি হবে। তো প্রতিটা স্কুলে এই সমস্ত নিয়ে ওয়ার্কশপ করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, একটা বিষয় জানবো যে এই যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যে বৃক্ষরোপণের কি ধরনের বৃক্ষরোপণ করলে কি ধরনের লাভ হতে পারে, বৃক্ষরোপণের গুরুত্বটা কি, এটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে বৃক্ষরোপণ করলে প্রথমে এটা কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে, এটা আমরা সবাই জানি। কার্বন ডাই অক্সাইডটা একমাত্র রাস্তা হচ্ছে বৃক্ষ, এছাড়া কার্বন ডাই অক্সাইডকে পৃথিবীতে কমানোর মতো আর কোনো রাস্তা নেই। একমাত্র গাছই পারে কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করতে এবং তার বিনিময়ে অক্সিজেন পরিত্যাগ করে। অর্থাৎ এক গুল্লিতে দুই শিকার হচ্ছে, কার্বন ডাই অক্সাইডও কমছে, আমাদের পরিবেশের জন্য যেটা ভালো দিক, এবং অক্সিজেন সে পরিত্যাগ করছে, যেটা দিয়ে আমরা বেঁচে থাকি। দূষণ নিয়ন্ত্রণের জন্য আপনি যেটা বলছেন যে বৃক্ষরোপণ একটা সবচেয়ে বড় মাধ্যম, সেরকমই তো আপনি জানালেন আমাদের। অবশ্যই। আচ্ছা, এই যে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বনদস্যুরা বিভিন্ন জঙ্গলের বিভিন্ন মূল্যবান গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে, এই যে বন উজাড় হয়ে যাচ্ছে বা আমাদের মানব সভ্যতার বাড়িঘর তৈরি করতে বা বিভিন্ন পরিকাঠামো তৈরি করতেও কিন্তু বন ধ্বংস করা হচ্ছে, সেই পরিমাণ গাছ কিন্তু লাগানো হচ্ছে না, বা হলেও সেটা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। এই যে বন উজাড়ের ফলে কি ধরনের ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করেন? দেখুন, একটা গাছ লাগালে এটা দীর্ঘ সময় নেয় এটা বড় হতে। যে বন দস্যুরা যে গাছ কেটে নিয়ে যায় চুরি করে, তো ওই গাছটা বড় হতে দীর্ঘ সময় লাগে। অতএব যদি গণহারে বৃক্ষরোপণ না হয় তাহলে ওইটাকে রিকভার করার সমস্যা তৈরি হয়, এবং সরকার কঠোরভাবে, বিশেষ করে বন দপ্তর একদম কঠোর শাস্তি যদি না দেয়, মানে একটা মানে যেটাকে বলা হয় যে একটা দাগ ফেলা, মানে যে একটা এমন শাস্তি দেওয়া হলো যে অন্যান্য বন দস্যুরা হৃদকম্প শুরু হয়ে গেল, হ্যাঁ, যাতে, এবং এই যে সতর্ক হবে, এবং বন দস্যুদের জন্য যারা আইনজীবীরা দাঁড়াবে, হ্যাঁ, তাদেরকেও প্রতিহত করা, যে এই সমস্ত ব্যাপারে যেন আইনজীবীরা তাদের পক্ষে না দাঁড়ায়। এই যে বৃক্ষরোপণ আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন সরকারি বেসরকারি বা সামাজিক প্রতিষ্ঠানগুলো পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ করে, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় সেই বৃক্ষগুলির আর হদিশ পাওয়া যায় না। সেক্ষেত্রে সরকারকে বা প্রশাসনকে বা যারা গাছ লাগায় বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন ক্লাব, তাদের প্রতি আপনার কি মানে অ্যাডভাইস থাকবে? দেখুন, গাছ লাগালে দায়িত্ব শেষ হয় না। আমি 100 গাছ না লাগিয়ে 5টা গাছ লাগালাম এবং এইটাকে যত্ন করে পরিচর্যা করতে হবে, পরিচর্যা করে যতটুকু সম্ভব তাড়াতাড়ি এটাকে বড় করলাম, এটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা। তবে বন দপ্তর থেকে যতটুকু সম্ভব চেষ্টা করা হচ্ছে, এবং যে আগরতলা সাবরুম রাস্তায় দেখা গেছে 2 ধারে প্রচুর গাছ লাগানো হয়েছিল আজকে থেকে 5-6 বছর আগে, এবং আপনি আগরতলা থেকে সাবরুম গেলে দেখতে পারবেন 2 দিকেই প্রচুর পরিমাণ গাছ, এবং সবুজ আছে, ফুল গাছ, ফল গাছ প্রচুর আছে। না, এই যে দেখা যায় যে আমাদের সভ্য সমাজ, সেই সমাজের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর জন্য অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছ কেটে সেখানে আবাসন তৈরি করা হচ্ছে বা সরকারি কোনো প্রকল্প তৈরি করা হচ্ছে। সেই জায়গায় যারা এই গাছগুলি কেটে এখানে আবাসন বা সরকারি প্রকল্প যাই করা হচ্ছে না কেন, মাঠ তৈরি করা হচ্ছে, সেই জায়গায় আপনার কি আবেদন থাকবে যে এত গাছ যে কাটা হচ্ছে সেই পরিমাণ গাছ কি লাগানো হচ্ছে? দেখুন, একটা ব্যাপার হচ্ছে, আপনার যতদিন যাবে উন্নয়ন করতে গেলে, হ্যাঁ, যেটা বাস্তব কথা, উন্নয়ন করতে গেলে কিছু জায়গার দরকার, তখন কিছু গাছ কাটতে হয়। কেউ যদি বাড়ির জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো স্বাভাবিকভাবে হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বাড়িঘরও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমার আবেদন একটাই থাকবে, যতটা গাছ কাটা হবে তার 10 গুণ গাছ লাগাতে হবে, যাতে কিছু বছর পরে হলো এটা রিকভার হয়। এটা
মানে ব্যক্তিগত স্বার্থে বা সমষ্টিগত স্বার্থে সমাজের স্বার্থে এটা করা দরকার। করা প্রয়োজন। আচ্ছা, এই যে আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে শহরাঞ্চলে আপনার গাড়ির ধোঁয়া বা একটু ভেতরে ভেতরে কলকারখানার ধোঁয়া, এতে আমাদের বায়ু দূষিত হচ্ছে। এই বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যে কি ধরনের প্রভাব ফেলে বলে আপনার মনে হয়? প্রথমেই তো হচ্ছে যে আমাদের শ্বাসকষ্ট হয়, অনেকেরই শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, তারপরে ফুসফুসে ইনফেকশন হয়, তারপরে হৃৎপিণ্ডেও এটা থেকে সমস্যা তৈরি হয়। আচ্ছা, এই যে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানবো, যে এই বিভিন্ন সময় আমরা দেখি যে জল দূষিত রোগ, জলের পানি আমরা যে জল পান করি সেটা বিশেষ করে দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে এটা হয়, সেই জলের থেকে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ হয় এবং মৃত্যুও হয় অনেক সময়। এই যে পানি দূষণ, যেটা আমরা বলি জল দূষণ, সেই জল দূষণ রোধে কি করা উচিত বলে আপনি মনে করেন? শিল্পের যে বিভিন্ন বর্জ্য পদার্থ আছে, বর্জ্য পদার্থগুলো জলাশয়ে অনেক জায়গাতে ফেলা হয়, প্লাস্টিক ফেলা হয়, যার ফলে কি হয়, এটা পচে থাকে, অনেক কিছু জিনিস জলে ফেলা হয়, যার ফলে কি জলটার মধ্যে পচা হয়ে যায়, যার ফলে জল পুরোপুরিভাবে দূষিত হয়ে যায় এবং এর থেকে মানে মানুষের প্রচন্ড ক্ষতি হয়। কিন্তু এই যে পরিবেশকে রক্ষা করা, সুস্থ রাখার জন্য কিন্তু মানুষ এখন প্রায় সময় বলে থাকছে, কিন্তু এই যে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সঠিক কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে গাছ লাগাতে হবে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে রাজধানীতে বিভিন্ন বাড়িতে ছাদ বাগান করা হচ্ছে, এটা খুবই একটা ভালো ভালো দিক। এবং ত্রিপুরাতে ধরুন 1984 টোর হবে, তখন কিন্তু ফুলের দোকানও তেমন ছিল না, কলকাতা থেকে লোক এসে এখানে ফুলের দোকান দিত, আমি যেটা দেখেছিলাম। কিন্তু এখন ফুলের দোকানও আছে, অনেক নার্সারি, হ্যাঁ, ফুলের চাষ হচ্ছে চারিদিকে। কিছুদিন আগে আমরা চরিলামে দেখেছি যে সূর্যমুখী ফুলের বাগান, হ্যাঁ, যেটা ভাইরাল হয়েছিল মোবাইলে। তো চারদিকেই মানুষে ফুল বাগানের দিকে নজর দিচ্ছে। হ্যাঁ, সবজি তো চাষ আগেও হতো, বিভিন্ন গাছ লাগাচ্ছে, অর্থাৎ বাড়ির সৌন্দর্যায়নেও হ্যাঁ বিভিন্নভাবে ছাদ বাগান করা হচ্ছে। এবং বলবো প্রত্যেকেই ছাদটাকে খালি না রেখে ছাদ বাগান করুন। ছাদ বাগান করলে আপনিও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। কিরকম স্বাবলম্বী হবেন? প্রথম কথা, আপনার বাড়ির সৌন্দর্যায়ন হবে। 2 নাম্বার হচ্ছে, যদি আপনি মোটামুটি মাঝারি বয়স্ক হয়ে থাকেন, আপনি যখন ছাদে যাবেন, উঠানামা করবেন, গাছ লাগাবেন, এটা পরিচর্যা করবেন, তখন আপনার কি হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হবে। এ থেকে কি হবে, আপনার বডির ফিটনেস ভালো থাকবে, পায়ের জোর থাকবে, ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, এতে আপনার ওষুধের খরচ কমে যাবে। তো সব দিক থেকেই আপনি উপকৃত হবেন। তাই ছাদ বাগান করা বিশেষ প্রয়োজন। যদিও এখন ছাদ বাগান মোটামুটি শহরাঞ্চলে প্রায় বাড়িতে আমরা দেখতে পাই যে ছাদ বাগানের উপর কিন্তু মানুষের একটা আকর্ষণ বা নজর কিন্তু রয়েছে। সেই বিষয়টা যাচ্ছি। আরেকটা বিষয় জানবো, তরুণ প্রজন্ম, হ্যাঁ, তরুণ যারা আছে তারা এই পরিবেশ যে রক্ষার যে আন্দোলন, এতে কতটা সচেতন? দেখুন, এখন যারা ছোট কিশোর, তরুণরা সঙ্গে কিশোররাও দেখা গেছে আজকাল মানে সচেতন, পরিবেশ সম্বন্ধে ভালো সচেতন। এটা ফুলের সৌন্দর্যায়নের কারণে হোক, ফল খাওয়ার লোভে হোক, বিদ্যালয়ে সমস্ত দিক দিয়েই দেখেছি যে বাচ্চারা মানে বিদ্যালয়ে, যেই সমস্ত বিদ্যালয়ে কিচেন গার্ডেন রয়ে গেছে, বাচ্চারা সেই সমস্ত বিদ্যালয়ে কিচেন গার্ডেনে ভালো পরিমাণে শ্রমদান করে এবং ভালো পরিমাণ শাক সবজি হয়, ফুল ফল হচ্ছে। এবং বিভিন্ন যে অনুষ্ঠান হয়, আজকে যেমন সকালবেলা দেখলাম রাজধানীতে একটা অনুষ্ঠান হলো পরিবেশ বিষয়ক, যে একটা পদযাত্রা হলো, ভালো পরিমাণ ছাত্রছাত্রী এটাতে অংশগ্রহণ করেছে। আচ্ছা, এই যে বিদ্যালয়ে, আপনি যেহেতু বিদ্যালয়ের কথা বললেন, বিদ্যালয়ে পরিবেশ বিষয়ে শিক্ষা, এই ধরনের কোন একটা সাবজেক্ট থাকাটা কি জরুরি আপনি মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে শিক্ষা দপ্তরের উচিত কিচেন গার্ডেনের জন্য একটা সেল তৈরি করা। কারণ ত্রিপুরাতে আমার জানা মতো এই ধরনের কোনো সেল ছিল না। তো 2020-এ যখন করোনা আবহ ছিল, তখন আমি বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে চাকরি করার সময়ে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমালোচনা হচ্ছিল যে শিক্ষকরা বাড়িতে বসে কোনো কাজ না করে বেতন পাচ্ছে, তখন আমিও ভাবলাম এটা তো ঠিক, স্কুলে ছাত্রছাত্রী আসছে না তো কাকে পড়াবো।
তার জন্য বাধ্য হয়ে আমি একটা বৈদ্যুতিন মাধ্যমে অনলাইন, ত্রিপুরার প্রথম অনলাইন ক্লাস চালু করলাম, যেটা থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে, ঘরে বসে তারা ক্লাস করতে পেরেছে। সঙ্গে কিচেন গার্ডেন তৈরি করা শুরু করলাম, এবং শিক্ষা দপ্তর করোনা আবহের পর শিক্ষা অধিকর্তা মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তখন গেলেন, বিদ্যালয় ভিজিট করলেন, সবজি বাগান দেখলেন, দেখে তারপর হয়তো ওনার আদেশে শিক্ষা অধিকর্তা আমাকে 5টা স্কুলের দায়িত্ব দিলেন, কিন্তু কোনো সেল তৈরি হয়নি। আমাকে ব্যক্তিগতভাবে 5টা স্কুলকে সৌন্দর্যায়ন করতে এবং শাকসবজির বাগান গড়ে তুলতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, রাজধানীর 5টা স্কুল। আমি যেটা বলছিলাম যে পাঠ্যক্রমের মধ্যে পরিবেশের কোনো বিষয় থাকাটা কি প্রয়োজন আপনি মনে করেন? হ্যাঁ, পাঠ্যক্রমের মধ্যে তো ঘুরিয়ে আছে, পরিবেশের ব্যাপার তো অবশ্যই আছে। ওইটা বলবো না, বলবো যে শিক্ষা দপ্তরের একটা, আমি মনে করি রাজ্য শিক্ষা দপ্তরের একটা কিচেন গার্ডেনের জন্য আলাদা সেল রাখা প্রয়োজন, যেই সেলটা ত্রিপুরার সমস্ত স্কুল এবং মাদ্রাসাগুলোতে যে কিচেন গার্ডেন কেমন হচ্ছে, ভালো করে হচ্ছে কিনা, সমস্ত কিছু দেখাশোনা করবে। এতে বিদ্যালয়গুলো শুধু উপকৃত হবে না, যে মিড ডে মিলে যে এই সমস্ত ব্যাপারগুলো, সবজিগুলো ব্যবহৃত হবে, এতে অর্থনৈতিক স্বাবলম্বী হবে, এটা না। মূল বড় কথা হচ্ছে ছোট বাচ্চারা কিচেন গার্ডেনের সঙ্গে সম্পৃক্ত থাকলে, ওই আপনি যেই কথাটা বললেন, ছোট থেকে বাচ্চারা যখন শিখে উঠবে, তারা ভবিষ্যতে নাগরিক হবে, তারা তাদের ছেলে মেয়েদেরও ওইভাবেই শিক্ষা দেবে, তাদের বাড়ি ঘরও ওইভাবে লাগাবে, অর্থাৎ ঘুরিয়ে সমাজ ব্যবস্থার জন্য সবুজ ত্রিপুরা গড়ে উঠবে। একদম। আমি যে নগরায়ন, যে বর্তমান সমাজ মানে সমাজ ব্যবস্থার মধ্যে নগরায়ন কি পরিবেশের জন্য একটা হুমকি বলে আপনি মনে করেন? অবশ্যই, যে পরিকল্পিতভাবে যদি নগরায়ন করা হয় তাহলে ততটা হুমকি না হলেও অপরিকল্পিতভাবে যে নগরায়ন, এইটা তো পরিবেশের জন্য ভয়ঙ্কর রকম হুমকি। কারণ এতে দেখা গেছে জলাশয় কমে যাচ্ছে, গাছ কাটা হচ্ছে, এতে গিয়ে একটা পরিবেশের উপরে বড় ধরনের প্রভাব পড়ছে। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কি ত্রিপুরাতেও পড়ছে বলে আপনি মনে হয়? হ্যাঁ, অবশ্যই, এটা সারা পৃথিবীতেই পড়ছে, ত্রিপুরাতে কেন, সারা পৃথিবীতেই পড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব। ত্রিপুরাতে অত্যাধিক তাপমাত্রা, এখন যে অত্যাধিক তাপমাত্রা চলছে, মানে বাইরে বেরোনো যাচ্ছে না। তারপরে অনিয়মিত বৃষ্টিপাতের ফলে কি হচ্ছে, যে সবজি যেটা হওয়ার কথা এটা নষ্ট হয়ে যাচ্ছে, যখন বৃষ্টিপাত হওয়ার প্রয়োজন তখন বৃষ্টিপাত হচ্ছে না, এতে কি হচ্ছে, শাক সবজি নষ্ট হচ্ছে। তো জলবায়ু পরিবর্তনের প্রভাব ত্রিপুরাতেও ব্যাপক হারেই, বিশেষ করে কৃষিকাজে ভালো পরিমাণে পড়ছে। আচ্ছা, পরিবেশ বান্ধব জীবনযাপন বলতে আপনি কি বোঝাতে চাইবেন? পরিবেশ বান্ধব জীবনযাপন এটাই বলবো, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় ওইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। সবসময় খেয়াল করতে হবে যে প্রকৃতি যাতে কোনোভাবেই দূষিত না হয়, পরিবেশ যাতে কোনোভাবে দূষিত না হয়, সেইভাবে আমাদের শুধু চলতে হবে এই না, অন্য কেউ অন্যভাবে চললেও আমাদের এটা খেয়াল রাখতে হবে, তাকে সচেতন করতে হবে যে এইভাবে করা উচিত নয়। আচ্ছা, নবায়নযোগ্য জ্বালানির আর গুরুত্ব কি? নবায়নযোগ্য জ্বালানির প্রথম কাজই হচ্ছে এটা পরিবেশ দূষণটাকে কমায়। আচ্ছা, এটা যেটা আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। আচ্ছা, এই যে পেট্রোল ডিজেল যে জ্বালানি হিসাবে গাড়ি যে ব্যবহার হচ্ছে, তার থেকে কি আপনি মনে করেন যে এতে তো পরিবেশ দূষিত হচ্ছে, তার চেয়ে কি সিএনজি বা বৈদ্যুতিক এই ধরনের যদি গাড়িগুলি চলা হয়, যেটা ভারত সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা কি পরিবেশটা কিছুটা রক্ষা পাবে? স্বাভাবিকভাবে যে বৈদ্যুতিক গাড়ি, সিএনজি, এই সমস্ত কি হবে, পরিবেশ দূষণ কম হবে, কারণ এটা থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না। আর বিশেষ করে যে বর্তমান যে ইরান আমেরিকা যুদ্ধের আবহে তেলের যে সমস্যা তৈরি হয়েছে, তেলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো যদি আমরা ওইভাবে নিজেদের তৈরি করি যে বৈদ্যুতিক গাড়ি, যেমন রাজ্যেও প্রচুর বৈদ্যুতিক গাড়ি আছে, হ্যাঁ, তারপরে সিএনজি গাড়ি, এতে কি হবে, আমাদের ওই সমস্যাটা থেকেও আমরা মুক্ত থাকতে পারবো, সঙ্গে পরিবেশ দূষণটাও অনেকটা কমে যাবে। আচ্ছা, বিদ্যুৎ সাশ্রয় কিভাবে পরিবেশ রক্ষা করে? তো বিদ্যুৎ জ্বালানিটা যদি কমে তাহলে কি হয়, আপনার পরিবেশটাকে যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার এটা অনেকটা কমে যায়, এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমলো মানে কি, তার যে কার্বন নিঃসরণ, অর্থাৎ যে কার্বন যে বেরোয়, যে কার্বন নিঃসরণটা বন্ধ হয়ে যায়। এতে আমাদের পরিবেশ স্বাস্থ্য ভালো থাকে। জীববৈচিত্র্য সংরক্ষণ কেন প্রয়োজন?
পরিবেশ রক্ষায় জীব বৈচিত্র্য সংরক্ষণ এখন একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা কেন প্রয়োজন? পরিবেশের যে ভারসাম্য রক্ষা করা, এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যই জীববৈচিত্র্য রক্ষা করা বিশেষ প্রয়োজন বলে আমার মনে হয়। এছাড়াও যে আমাদের যে জীবন জীবিকার ক্ষেত্রেও পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ করা একান্ত জরুরি। এই যে বর্তমান এই যে দূষিত পরিবেশ, যেটাকে আমরা পরিবেশ, যেটা দিল্লিতে প্রচন্ড পরিমাণ বায়ু দূষণ বা দূষিত হয়েছে, সেই পরিবেশ রক্ষায় সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সরকারকে উন্নয়নও করতে হবে, সঙ্গে পরিবেশকেও সংরক্ষণ করতে হবে। এটার যে ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য রক্ষা করা, এটা হচ্ছে সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে পরিবেশ রক্ষা করতে যে ব্যালেন্স আপনি বললেন, কি করলে সেই ব্যালেন্সটা মোটামুটি একটা জায়গায় থাকবে বলে আপনি মনে করেন? আপনি যেহেতু দীর্ঘদিন পরিবেশ বিষয় নিয়ে আপনি এটা ব্যাপার হচ্ছে যে পরিবেশ বান্ধব প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করতে হবে, এটাই একমাত্র পথ। আচ্ছা, শিল্পায়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য কিভাবে সম্ভব? এই তো পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কঠোর আইন প্রণয়ন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে আগে। আচ্ছা, নদী ও জলাশয় রক্ষায় আমরা অনেক জায়গায় আমরা এখন দেখতে পাই, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন, জলাশয়গুলি বুঝিয়ে ফেলা হচ্ছে। এই যে নদীর নাব্যতা হ্রাস হচ্ছে এবং নদীরও আশপাশে বিভিন্ন জায়গা দখল করে নগর উন্নয়নের খাতিরে ব্যবহার করা হচ্ছে, সে নদী ও জলাশয় রক্ষায় কি উদ্যোগ প্রয়োজন বলে আপনার মনে হয়? প্রথমেই হচ্ছে যে জলাশয়গুলো এবং নদীগুলো, এগুলো যে মানে বেআইনিভাবে দখল করা, এই দখলমুক্ত করার জন্য কঠোরভাবে আইন প্রণয়ন করতে হবে। যে আগরতলার যে পুর পরিষদ আছে, এই আগরতলা পুর পরিষদ যদিও সচেষ্ট, কিন্তু সে কঠোরভাবে আইন প্রণয়ন করা হচ্ছে না। হ্যাঁ, যার জন্য বিভিন্ন দিকে জলাশয় বন্ধ করে হচ্ছে, মাটি ফেলে দখল করা হচ্ছে, বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন যে হাওড়া নদী বয়ে গেছে তার দিকেও দখল করা হচ্ছে, তো এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এছাড়া দখল বন্ধ করার সঙ্গে সঙ্গে দূষণ বন্ধ করতে হবে। যেমন দেখা গেছে মানে বাজারের যে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো সব নদীতে ফেলে দেওয়া হয়, নদীতে ফেলে দিলে এই সমস্ত থেকে এটা বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও মানে জলাশয় এবং নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার? যদি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করা হয় তাহলে দূষণটাকে কমিয়ে রাখে, যেটা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে। পরিবেশ দূষণে প্রযুক্তির ভূমিকা ইতিবাচক না নেতিবাচক? দেখুন, যে পরিবেশ যে দূষণের প্রযুক্তির যে ভূমিকা, এটা ইতিবাচকও আছে নেতিবাচকও আছে, দুইটা প্রভাবই আছে। কিন্তু যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে এই সমস্যাটা তৈরি হয় না। আপনি তো দীর্ঘদিন আমাদের রাজ্যের শহরে আপনি বসবাস করছেন। আজকের থেকে যদি 10 বছর আগের কথা ভাবি আর বর্তমানের কথাও যদি ভাবি, এখন আমাদের এই আগরতলা শহর বা তার পার্শ্ববর্তী এলাকার পরিবেশের কি ধরনের পার্থক্য আপনি মনে করেন? এটা দেখেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যতগুলো সমস্যা আপনি বলেছেন সবগুলো সমস্যার একটাই কারণ, এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যাকে নিয়ন্ত্রণ, শুধু জনসংখ্যা না, তার সঙ্গে আপনি একটু আগে বলেছিলেন প্রথমেই যে সচেতনতা। না, আমি বলছি প্রথমটা হচ্ছে জনসংখ্যা। আচ্ছা, কারণ জনসংখ্যা বাড়ার ফলে কি হচ্ছে, আগে দেখুন, আমরা আজকে থেকে হয়তো 40 বছর আগে দেখেছি যে একজনের একখানি জায়গা, 5খানি জায়গা, এরকম জায়গা আছে, 2টা ঘর। জনসংখ্যা বাড়ার ফলে কি হয়েছে, সেই একখানি জায়গায় যে 2টা ঘর ছিল এখানে 10টা ঘর হয়েছে। কিছুদিন পর 10টা ঘর, আগে ছিল টিনের ঘর, এটা বিল্ডিং হয়েছে। তাহলে কি হলো, তাপ প্রবাহ বেড়ে গেছে। যে জিনিসটা যত তাড়াতাড়ি গরম হয় সেই জিনিসটা তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। যেমন টিনের ঘর, টিনটা যত তাড়াতাড়ি গরম হয় টিনটা তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। কিন্তু আমরা যে এখন বিল্ডিং এ বসবাস করি, যেমন ধরুন রাজধানীতে চারদিকে শুধু বিল্ডিং এর ছড়াছড়ি, পাকা বাড়ি, সব পাকা বাড়ি। তো যার ফলে কি হচ্ছে, এই বিল্ডিং গুলো গরম হচ্ছে দেরিতে, ঠান্ডাও হচ্ছে দেরিতে। অর্থাৎ ঠান্ডা হতে হতে আবার গরম শুরু হয়ে যাচ্ছে, আবার এটা ঠান্ডা হতে হতে আবার গরম শুরু হয়ে যাচ্ছে। তো এই জনসংখ্যার কারণে
এবং উন্নয়নের কারণে যে মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় ওই রকম ভাবে, হ্যাঁ ঘর তো নিশ্চয়ই বানাতে হবে, কিন্তু কিভাবে পরিবেশের ভারসাম্য মানে রক্ষা পরিবেশ করা যায়, বান্ধব পরিবেশ বান্ধব যে বানানো যায় ওইটার তো কোনো সিস্টেম তৈরি হচ্ছে না। এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে যে ঘরের সংখ্যা বাড়ছে, গাছের সংখ্যা কমছে, উন্নয়ন হচ্ছে তাতে গাছের সংখ্যা কমে যাচ্ছে। তো সব দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দুই দিক থেকে কি হচ্ছে, তাপ প্রবাহ বাড়ছে, সঙ্গে কার্বন ডাই অক্সাইড বাড়ছে। একদম একদম। আচ্ছা, পরিবেশ রক্ষায় যে আমাদের গণমাধ্যমগুলোর যে ভূমিকা, এতে আপনি কতটা সন্তুষ্টজনক? প্রথম কথা হচ্ছে যে বৈদ্যুতিন মাধ্যম বলুন, ছাপা মাধ্যম বলুন, ওই মাধ্যমগুলো কি হচ্ছে যে পরিবেশগত যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধানের পথ দেখাচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করছে। এই যে ধরুন আপনার সঙ্গে আমি কথা বলছি, যেই সমস্ত রাজ্যের জনগণ দেখবে তারা একটু হলেও কিন্তু চিন্তা করবে, যখন অবসর থাকবে তখন চিন্তা করবে যে হ্যাঁ কথাগুলো তো ঠিক, তাহলে আমার বাড়ির ছাদটাকে যদি আমি খালি ফেলে রেখে না দেই, আমি এটাকে যদি ছাদ বাগান করি, তাহলে আমার এখানে বাড়িটা দেখতে দূর থেকে খুব সুন্দর দেখা যাবে। আমার এখন বাজারে আপনি পুজোর ফুল কিনতে যান, একদম 30 টাকা 40 টাকার ফুল কিনতে হয়, তাহলে যদি 4টা ফুল গাছ থাকে তাহলে তো উনার কি হচ্ছে 30 টাকার ফুল কিনতে হচ্ছে না, অর্থাৎ মাসে কি হলো 1200 টাকার বেঁচে গেল, মাসে 1200 টাকা স্বাবলম্বী হতে পারবে। হ্যাঁ, অর্থাৎ বছরে 14,000 টাকা বেঁচে গেল। হিসাবটা ওইভাবে করবেন, তখন নজরে পড়বে ভালো করে। সঙ্গে কি হবে, সঙ্গে অক্সিজেনের বাড়বে, কার্বন ডাই অক্সাইড কমবে, এটা জনসমাজের জন্য সবার জন্য ভালো হবে। সঙ্গে কি হবে, যার বাড়িতে ছাদ বাগান হবে, এটা আগেও বলেছি, তার ফিজিক্যাল ফিটনেস বাড়বে। তো ওই ব্যাপারগুলো চিন্তা করবে, এতে কি হবে রাজধানীতে আরো ছাদ বাগান আশা করব নিশ্চয়ই বাড়বে। জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা কতটা জরুরি? এটা তো অবশ্যই জরুরি, কারণ এটা কিন্তু ত্রিপুরার সমস্যা না, আপনার সমস্যা না, আমার সমস্যা না, এটা আন্তর্জাতিক সমস্যা। এটা সবাই মিলে করা দরকার। যার জন্য দেখা গেছে কি চীনে বিভিন্ন শিল্প হতো, চীনের উপরে যে প্রেসার পড়েছিল, তারপর এখন ভারতের উপর প্রেসার করছে, কারণ কি ভারতের শিল্প হচ্ছে, তার ফলে কি হচ্ছে পরিবেশের উপর প্রভাব পড়ছে। আমেরিকা তা বলছে, কিন্তু আমেরিকা যখন করেছে এটা নিয়ে তখন কিন্তু ওরা কিন্তু চিন্তা করেনি। তো এটা আন্তর্জাতিক যে স্তরের যে প্রভাব, এটা প্রত্যেকেরই বিশ্বজুড়ে এটা প্রয়োজন। পরিবেশ রক্ষায় একটি পরিবার কি কি পদক্ষেপ নিতে পারে? প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা পরিবারকে গাছ লাগাতে হবে, তার নিজের স্বার্থে, সমাজের স্বার্থে গাছ লাগাতে হবে। প্লাস্টিক একদম বর্জন করতে হবে। এইটার পরিবর্তে যে বিকল্প যে কিভাবে ব্যবহার করা যায়, আমরা আগে ছালার ব্যাগ নিয়ে বাজার করতে গেছি, তখন তো প্লাস্টিক ছিল না, চটের ব্যাগ নিয়ে বাজার করতে গেছি, তাহলে ওইটা কেন চালু হচ্ছে না? আগে ঠোঙ্গার মধ্যে জিনিসপত্র বিক্রি করা হতো, কেন এটা ভালোভাবে ব্যবহার হচ্ছে না? তাহলে কি হলো, এখনো ইচ্ছা করলে প্লাস্টিক বর্জন করা যায়। যখন আপনি দোকানে যাবেন তখন যদি আপনি বলেন যে না আমি প্লাস্টিকের মধ্যে করে দিলে আমি নেব না, আমাকে ঠোঙ্গাতে করে দিতে হবে, তাহলে বাধ্য হবে দোকানদার দিতে। তো ওইভাবে কি হবে, প্লাস্টিক বর্জন করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার কাছ থেকে আর দুটি জিনিস আমরা জানার চেষ্টা করব, যে আগামী প্রজন্মের জন্য আমরা কেমন পরিবেশ রেখে যেতে চাই। প্রথম কথাই হচ্ছে আমাদের যে আগামী প্রজন্ম আসছে তার জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে হবে, সবুজ ত্রিপুরা অর্থাৎ সবুজ ভারত অর্থাৎ সবুজ পৃথিবী গড়ে তুলতে হবে, এবং দূষণমুক্ত পরিবেশ বান্ধব সমাজ গড়ে তুলতে হবে, যাতে আগামী প্রজন্ম আমাদের মতো সমস্যায় পড়তে না হয় ওদেরকে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে পরিবেশ দূষণ রক্ষায় প্রশাসনের তরফ থেকে যেই ধরনের ভূমিকা গ্রহণ করা হচ্ছে, সেই ধরনের ভূমিকা আপনি একজন পরিবেশ প্রেমী হিসাবে কতটা আপনি সন্তোষজনক বলে মনে করছেন? দেখুন, সরকার তো নিশ্চয়ই চেষ্টা করছে, কিন্তু ব্যাপার হচ্ছে এটার কঠোর আইন করতে হবে, এবং পরিবেশ যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার সঙ্গে সঙ্গে ওই সমস্ত যে সন্ত্রাসীরাই বলবো, পরিবেশের সন্ত্রাসী, তাদের জন্য যাতে কোনো উকিল তাদের সাহায্যের জন্য তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। হ্যাঁ। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যবাসী তথা প্রশাসন কাছে আপনার বার্তাটা কি থাকবে?
পরিবেশ রক্ষা করতে হবে আমার নিজের স্বার্থে, আমি জনসমাজের কথাও বলবো না, প্রত্যেককে তার নিজের স্বার্থেই সে যদি মনে করে যে আমার নিজের স্বার্থে আমি এগুলি করব, ঘুরিয়ে এটা আমাদের পুরো সমাজের স্বার্থে এটা হবে। প্রত্যেককে গাছ লাগাতে হবে, প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষককে কঠোরভাবে নির্দেশ দিতে হবে, শিক্ষা দপ্তরের যে প্রত্যেকটা স্কুলে অবশ্যই ভালো পরিমাণ কিচেন গার্ডেন তৈরি করতে হবে, ফুল ফলের গাছ লাগাতে হবে, ঔষধি উদ্ভিদ লাগাতে হবে। হ্যাঁ, আজকে আমরা ছোটবেলায় দেখেছি সর্দি কাশি হলে আমরা বাসক পাতা, তুলসী পাতা দিয়ে আমরা খেতাম, ভালো হয়ে যেত। কিন্তু আপনি যান, আপনার রাজ্যের ঠিকভাবে 50টা স্কুলও বাসক পাতা গাছ পাবেন না। কি দেখা গেছে যে ইকো ক্লাব আছে, সবই আছে, কিন্তু তাদের যে কাজ করার যে মানসিকতা, এইটাকে যে সুপারভিশন করার মানসিকতা বেশিরভাগ বিদ্যালয়ের যে কার্যকর্তা তাদের কাজের চাপে হোক, যেই কারণে হোক, তাদের মধ্যে নেই। তো আমি বলবো শিক্ষা দপ্তরের উচিত বিশেষ করে প্রতিটা বিদ্যালয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করা, যে অবশ্যই এবং যে দেখা গেছে কি অনেক বিদ্যালয়ে প্রচুর জায়গা পড়ে আছে, এগুলো দখল হয়ে যাচ্ছে। কিন্তু যদি বিদ্যালয়গুলোতে পুরো যে জায়গা পড়ে আছে এটার মধ্যে খেলার মাঠ ছাড়া বাকি সবটাতে যদি সবজি বাগান, ফুল ফল, ঔষধি উদ্ভিদের বাগান করা হয়, তাহলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন উপকৃত হবে, সঙ্গে যে সংশ্লিষ্ট যে এলাকাবাসী থাকবে তারাও উপকৃত হবে। সবচেয়ে বড় কথা হবে এলাকাটা বেআইনিভাবে দখল হবে না। তাই আমি শিক্ষা দপ্তরের কাছে, শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমার আবেদন থাকবে, শিক্ষা দপ্তরকে নির্দেশ দিন, শিক্ষা দপ্তরকে তারা যাতে একটা কিচেন গার্ডেন সেল তৈরি করে এবং সেই সেলের মাধ্যমে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাতে অবশ্যই যাতে সুন্দরভাবে কিচেন গার্ডেন গড়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ মনোজবাবু, আপনি আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই পরিবেশ দিবসকে সামনে রেখে আজকে আমাদের আলোচনা। আজকে আলোচনায় যে বিষয়গুলো উঠে এসছে সেগুলো হচ্ছে কি, পরিবেশ রক্ষায় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা, সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রশাসনেরও কিছু কিছু বিষয়ে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য বার্তা দিলেন আমাদের রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী মনোজ রায়। আজকে আমাদের আলোচনা এখানে শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।